আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা তার এই পবিত্র কালামের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল ব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে হেফাজত করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামে ইলাহির সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের সহজ পদ্ধতিতে সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা কোর্সের ১৩তম ব্যাচের চতুর্থ ক্লাস। আমাদের এই চতুর্থ ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হারাকাত, যেটাকে আমরা সহজে হরকত বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শুরুতে হরকত আমরা কেন শিখব সেটার গুরুত্ব সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা জানি, এরপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনা শুরু করব। হরকত হলো পবিত্র কুরআনুল কারীমের প্রাণ। হরকতের শুদ্ধতাই তিলাওয়াতের সৌন্দর্য বিকশিত হয়। আপনারা সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের অনেকেই হরকতগুলোর সঠিক যে ফরম্যাট, সঠিক যে পদ্ধতি, সেই অনুযায়ী তিলাওয়াত না করার কারণে তিলাওয়াতের সৌন্দর্য বিকশিত হয় না। তিলাওয়াতের সৌন্দর্য তখনই আসবে যখন হরকতগুলো সঠিকভাবে, সুন্দরভাবে উচ্চারিত হবে। আমরা যদি আরবি অক্ষরগুলোকে দেহ ধরি, তো আরবি অক্ষর যদি দেহ হয়, হরকত হচ্ছে তার প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ নিস্তেজ, তেমনি হরকত ছাড়া তিলাওয়াত অসম্পূর্ণ। অর্থাৎ হরকত ছাড়া আমরা তিলাওয়াত করতে পারি না। হরকতের শুদ্ধতা পবিত্র কুরআনুল কারীমের শব্দকে তার প্রকৃত রূপে প্রকাশ করে। কারণ হরকতের পরিবর্তন হওয়ার কারণে আরবি যে শব্দ, পবিত্র কুরআনের যে শব্দ, সেই শব্দের অর্থ পরিবর্তিত হয়। এজন্য হরকতের শুদ্ধতা পবিত্র কুরআনুল কারীমের শব্দকে তার প্রকৃত রূপে প্রকাশ করতে সহযোগিতা করে। আমরা যেটি বলছিলাম যে একটি হরকতের ভুল কখনো একটি শব্দের অর্থ বদলে দিতে পারে। অর্থাৎ আমরা এটাকে গুরুত্ব দিয়ে শিখব। এজন্য যদি এটার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায় তাহলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। এজন্য সঠিকভাবে হরকত শিক্ষা করা এটি পবিত্র কুরআনুল কারীমের প্রতি দায়িত্ববোধের পরিচয়। যে ব্যক্তি হরকত আয়ত্ত করে সে আল্লাহর কালামকে আরো শুদ্ধ, সুন্দর এবং মর্যাদার সঙ্গে তেলাওয়াত করতে পারে। শুদ্ধ তেলাওয়াতের সৌন্দর্য শুরু হয় হরকতের সঠিক উচ্চারণ থেকে। সুতরাং আমরা এটার প্রতি ইনশাআল্লাহ যত্নবান হব। কারণ হরকতের শুদ্ধতায় উচ্চারণ শুদ্ধ হয়, আর উচ্চারণের শুদ্ধতায় তিলাওয়াত সুন্দর হয়। আর যখন একজন ব্যক্তির তিলাওয়াত সুন্দর হয় তখন তার হৃদয় আলোকিত হয়। তিলাওয়াত করতে ব্যক্তি মজা পান, তিলাওয়াতের মধ্যে আন্তরিকতা আসে, আধ্যাত্মিকতা আসে। এটি তখনই হবে যতক্ষণ এটি শুদ্ধ, সুন্দর হবে। যে হরকতকে গুরুত্ব দেয় সে কুরআনুল কারীমের প্রতিটি শব্দকে তার প্রকৃত মর্যাদায় উচ্চারণ করার সৌভাগ্য অর্জন করে। সুতরাং
আমরা সর্বশেষ আমাদের যে স্লোগান সেটি বলছি যে আজ আমরা সুন্দর করে হরকত শিখব, আগামীকাল আত্মবিশ্বাসের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা যা কিছু শিখব, আজকের ক্লাসে আমরা হরকত এর পরিচয় সম্পর্কে জানব, আরবি হরফে সম্পৃক্ত হরকতের যে চিহ্নসমূহ সেগুলো সম্পর্কে জানব, হরকতের স্বাভাবিক উচ্চারণ সম্পর্কে জানব, হরকতের ব্যতিক্রম উচ্চারণ সম্পর্কে জানব, হরকত দিয়ে মাখরাজ এবং সিফাত অনুযায়ী আমরা আজকে ক্লাসে হরকতগুলো অনুশীলন করব, উচ্চারণ করব, প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এবং হরকত দিয়ে মাখরাজ ও সিফাত অনুযায়ী আমরা কিছু আরবি শব্দ আমরা উচ্চারণের অনুশীলন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হরকত, হরকতের স্বাভাবিক পরিচয় যদি আমরা বলি, হরকত অর্থ হচ্ছে নড়াচড়া করা। হরকতের শাব্দিক অর্থ হচ্ছে নড়াচড়া করা। আর ইলমে তাজবিদের পরিভাষায় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। আবারও বলছি, ইলমে তাজবিদের পরিভাষায় এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। সবসময় মনে রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা এই যে লাল চিহ্ন দিয়ে আমরা যে অ্যারো মার্কিং করে বোঝাতে চেয়েছি যে এই বাক্যটা আপনাদেরকে মনে রাখতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমাদের বাঙালি মুসলিম মায়েদের বোনেদের তেলাওয়াতের সব থেকে বড় যে সমস্যা, আমাদের নাজেরা কোর্সগুলোতে যারা ভর্তি হন তাদের প্রতি অ্যানালাইসিস করে আমরা যা দেখতে পেয়েছি সেটি হচ্ছে হরকতে টেনে ফেলেন, প্রত্যেকটি হরকতে হরকতে টানেন, যেটাকে আমরা সুর দেওয়া বলি। তো এই সমস্যাই সব থেকে বেশি পাই। এজন্য শুরুতেই যেই বাক্যটা আমরা মুখস্থ করাতে চাই আপনাদেরকে, যে আজকের ক্লাসের কোনো কিছু যদি আপনার মনে নাও থাকে, এই বাক্যটাকে একটু কষ্ট করে মুখস্থ করুন যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবারও বলছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দ্রুত করতে হয়, কোনো ধরনের মাদ যাতে না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। আমরা আরবি হরফে সম্পৃক্ত যে হরকতের চিহ্নগুলো পবিত্র কোরআনুল কারীমে ব্যবহৃত হয় সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। যদিও আপনারা এগুলো পারেন, তারপরেও আমরা একটু পরিচিত হই। আরবি হরফে সম্পৃক্ত হরকতের যে চিহ্ন ব্যবহৃত হয় তার মধ্যে প্রথমে আছে এক জবর। এটা হরফের উপরে কোনাকুনি টান। আমরা যখন কাউকে শিখাবো তখন একটু সুন্দর করে দেখিয়ে দিব যে হরফের উপরে কোনাকুনি যদি টান থাকে সেটা হচ্ছে এক জবর, যদি হরফের নিচেই কোনাকুনি টান থাকে সেটা এক জের। এরপরে যদি হরফের উপরে কোনাকুনি টান এবং তার উপরের মাথা যদি গোল থাকে তাহলে সেটা হচ্ছে এক পেশ। এরপরে আছে খাড়া জবর। খাড়া জবর কি? উপরে নিচে লম্বালম্বি টান। এই যে উপরে নিচে লম্বালম্বি টান, এটা হচ্ছে খাড়া জবর। খাড়া জের হচ্ছে হরফের নিচেই উপর নিচ লম্বালম্বি টান, এটা হচ্ছে খাড়া জের। আর উল্টা পেশ কি? উল্টা পেশ হচ্ছে হরফের উপরে কোনাকুনি টান, নিচের দিকের মাথাটা গোল, এটার নাম হচ্ছে উল্টা পেশ। আরবি হরফে পবিত্র কুরআনুল কারীমে এই হরকতগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা একটু মনে রাখবো যে যখন খাড়া জবর হবে, খাড়া জের হবে অথবা উল্টা পেশ যখন হবে, উচ্চারণের সময় একটু টেনে, অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এই এক আলিফ পরিমাণ মানে কতটুকু, এটুকু আমরা আপনাদেরকে শিখাবো যে এক আলিফ পরিমাণ মানে কতটুকু। তাহলে আমরা এক জবর, এক জের, এক পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ এর সাথে পরিচিত হলাম। আমরা এবার এটার স্বাভাবিক উচ্চারণটা একটু দেখি। বাংলা ভাষা দিয়ে যদি আমরা বোঝাতে চাই তাহলে জবর মানে হচ্ছে আকার, তারপরে জের মানে রস্যিকার, পেশ মানে রস্যুকার। তাহলে জবর মানে আকার পেলাম,
জের মানে রস্যইকার পেলাম, পেশ মানে রস্যইকার পেলাম। এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। যেমন আমরা বাতে যখন দেখতে পাচ্ছি উপরে কোনাকুনি টান, তার মানে এটা জবর, তাহলে বা জবর বা। দেখেন আ যুক্ত হচ্ছে অর্থাৎ আকার। বাজের বি, ই যুক্ত হচ্ছে রস্যিকার। বা পেশ বু, উ যুক্ত হচ্ছে রস্যুকার। এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। এখানে আমাদের একটি বিষয় একটু খেয়াল রাখতে হবে যে আমরা এতক্ষণ আলোচনার শুরুতে আমরা বলেছি যে হরকতগুলো সঠিকভাবে উচ্চারিত হইতে হবে। সঠিক উচ্চারণের একটা বিষয় আমরা বলেছি যে হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে। এবার আমরা আরো কয়েকটি বিষয় একটু মনে রাখি। আমরা যখন জবর উচ্চারণ করব, জবর উচ্চারণ করার সময় উভয় ঠোঁট খোলা থাকবে, তখন জবরটি সঠিক ফরম্যাটে উচ্চারিত হবে। যেমন তা জবর তা, ঠোঁটটা চেপে ধরা যাবে না, গোল করা যাবে না, খোলা থাকবে উভয় ঠোঁট, তখন এটা সঠিকভাবে উচ্চারিত হবে। কেউ যদি এটা তা বলার সময় যদি ঠোঁটটা একটু গোল করে দেয়, তাহলে তোয়া উচ্চারিত হয়ে যাবে, অর্থাৎ হরফই পরিবর্তন হয়ে যাবে। এর জন্য মনে রাখতে হবে জবর উচ্চারণ করার সময় উভয় ঠোঁট খোলা থাকবে। আমরা যখন জের উচ্চারণ করব তখনও উভয় ঠোঁট খোলা থাকবে, যেমন তাজে তি, উভয় ঠোঁট খোলা থাকবে। যখন আমরা পেশ উচ্চারণ করব তখন উভয় ঠোঁটটাকে আমরা একটু গোলাকার করব, তা পেশ তু, তখন উচ্চারণটা সঠিকভাবে উচ্চারিত হবে। আশা করি আমরা বুঝাইতে পেরেছি। জবর এবং জেরের সময় ঠোঁটটা খোলা থাকবে, আর পেশের সময় ঠোঁটটাকে একটু গোল করলে এই জের জবর পেশ এগুলো সঠিক ফরম্যাটে সুন্দরভাবে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আমরা এরপরে যেটি শিখব সেটা হচ্ছে হরকতের ব্যতিক্রম উচ্চারণ। দেখেন এগুলো আপনারা সবাই পারেন, এজন্য এগুলো নিয়ে আর কথা বললাম না। জবরে যে আকার হয় এটা আপনারা জানেন, যে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, এগুলো ম্যাক্সিমাম আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই আলহামদুলিল্লাহ জানেন। যেটা আমাদের মনে রাখতে হবে, যেই জায়গাটাতে আমাদের আপুদের ভুল হয়ে থাকে, যারা কোরআন তেলাওয়াত শুরু থেকে শিখে থাকেন তাদের ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে ব্যতিক্রম উচ্চারণ। আমরা এই ব্যতিক্রম উচ্চারণ শুরুতে শিখাতে চাই, এবং আমাদের কাছে যারা শিখেন তাদেরকে আমরা সাজেস্ট করি যে আপনারা যখন অন্য কাউকে শিখাবেন, শিখানোর শুরুতেই যখন আপনি হরকত কাউকে শিখাবেন তখনই ব্যতিক্রম উচ্চারণটা শিখিয়ে দিবেন, তাহলে তাকে আর দ্বিতীয়বার আবার ঘুরে ফিরে শিখতে হবে না। না হলে তাকে যখন আপনি স্বাভাবিকভাবে জবর মানে আকার, জের মানে রস্যিকার, পেশ মানে রস্যুকার শিখাইলেন, কিছুদিন পরে আবার তাকে ভুল ধরবেন, ধরে আবার শিখাবেন যে এইগুলো এরকম এরকম হবে। এরকম না করে শুরুতে যখন শিখাবো তখন আমরা ব্যতিক্রম উচ্চারণটা শিখিয়ে দিব। আমরা ইতিপূর্বে জেনেছি যে সকল হরফে জবর দিলে আকার উচ্চারিত হবে, কিন্তু ৮টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। আমি আবারও বলছি, ৮টি হরফের জবর কখনো আকার উচ্চারিত হবে না। আগেই বলে দিচ্ছি, আপনাদের যে এমসিকিউ পরীক্ষা হবে, সেই এমসিকিউ পরীক্ষায় মনে করেন এমন প্রশ্ন থাকতে পারে যে কয়টি হরফের জবর আকার হবে না, তখন আপনার সঠিক অ্যান্সার হবে ৮টি হরফের জবর। এজন্য ক্লাসের যে বিষয়গুলো আমরা একটু গুরুত্ব দিয়ে বলি, সেগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমরা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, যেহেতু আপনাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষাতে অ্যাটেন্ডেন্সে নাম্বার আছে ২০ নাম্বার, ২০টা ক্লাসে ২০ নাম্বারের জন্য আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখছি। তো আমরা তাহলে পাইলাম যে ৮টা হরফের জবর আকার হবে না। তাহলে এবার আমরা সেই ৮টা হরফ কি একটু শিখি, যে ৮টা হরফ কি। সেই ৮টি হরফ হচ্ছে খ, র, সদ, বদ, ত, জ, গইন এবং কফ। এই যে ৮টা হরফ, এই ৮টা হরফের জবর আকার হবে না। তাহলে কি হবে, এই হরফটাই উচ্চারণ হবে। যেমন খ জবর খ, এমনিও খ বলছি, আবার জবর দিয়েও খই বলছি, অক্ষরের নামটাই বলছি, এইরকমই হবে। এখন কেউ যদি খ জবর খা পড়ে ফেলে, কেন পড়বে? কারণ ওই যে আগেই আমরা শিখাইছি যে জবরে আকার হয়, তো তখন তো আমার স্টুডেন্ট পড়ে ফেলবে যে খ জবর তাহলে খা হবে। এই জন্য আমার স্টুডেন্ট যাতে খ জবর খা না পড়ে, এজন্য তাকে শুরুতে শিখাইতে হবে
যে 8টা হরফ এমন আছে যেই 8 হরফে জবর আকার হয় না, সেগুলো হরফের নামই উচ্চারিত হয়। সেই 8 হরফের প্রথমটা হচ্ছে খ। তাহলে খ জবর খ হবে, র জবর র হবে। কেউ যদি রা পড়ে ফেলে তাহলে ভুল, তাকে শিখাইতে হবে র, ওই 8 হরফের এক হরফ যেগুলো আকার জবরে উচ্চারিত হয় না। স জবর স, কেউ যদি সা পড়ে ফেলে তাহলে ভুল। দ জবর দ, তাহলে দা পড়া যাবে না। ত জবর ত, তাহলে তা হবে না। জ জবর জ, যা হবে না। গইন জবর গ, গা পড়া যাবে না। কব জবর ক, কা হবে না। অর্থাৎ হরফের নামগুলোই বলতে হবে। কফ জবর ক, গইন জবর গ, জ জবর জ, ত জবর ত, দ জবর দ, স জবর স, র জবর র, খ জবর খ। এই 8 হরফ আকার উচ্চারিত হবে না জবর হলে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমরা আমাদের বইতে একটা কিওয়ার্ড দিয়েছি, যে খুসা দগ তিন তিজ র, এই শব্দটা মনে রাখতে পারেন। যারা কিওয়ার্ড মুখস্থ করে অভ্যস্ত তারা এটা মনে রাখতে পারেন যে খুসা দগ তিন তিজ র, তাহলে এই হরফগুলো এর মধ্যে আছে। একটি হরফের পেশ রস্যুকার হবে না। আমরা বলেছি পেশ মানে রস্যুকার, তো আমরা সেই সাথে শিখিয়ে দিতে চাই যে একটি হরফের পেশ রস্যুকার হবে না, সেটা হচ্ছে ইয়া। ইয়া পেশ ইউ হবে। তাহলে আবারও দেখাচ্ছি যে ইয়া পেশ ইউ হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে ইয়া পেশ কি হবে, তখন লিখতে হবে যে ইয়া পেশ, মানে টিকমার্ক করতে হবে যে ইয়া পেশ ইউ হবে। জেরের ক্ষেত্রে একটা হরফ ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একটি হরফের জের রস্যিকার হয় না। আমরা আগে শিখাইলাম যে জের মানে রস্যিকার উচ্চারিত হবে, কিন্তু একটি হরফ আছে যেই হরফের জের রস্যিকার হবে না, সেটা হচ্ছে ওয়া। ওয়াজের উই হবে। দেখেন এই যে আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, উই হবে। তো এই ব্যতিক্রম উচ্চারণগুলো যদি আমরা একটু মনের মধ্যে রাখি তাহলে হরকতের উচ্চারণে আমাদের ইনশাআল্লাহ ভুল যাবে না। কারণ আমরা এটাকে আলাদা করে উল্লেখ করার কারণ হচ্ছে আমাদের নাজেরাতে অনেক আপুরা পড়েন, এরপরে হিপস কোর্সে পড়েন, তো আমরা এগুলোই কারেকশন দিতে হয়। একজন যখন আমাদের একাডেমিতে আসেন, নাজেরা পড়তে আসেন, বিভিন্ন কোর্সে আসেন, তখন আমাদের এইগুলোই কারেকশন দিতে হয়। এর জন্য আমরা দেখছি যে এগুলো যদি আমরা শুরুতেই যদি শিখিয়ে দিই তাহলে আমাদের এই কারেকশন আর দেয়া লাগে না, বা সহজেই আমরা এটাকে ওভারকাম করতে পারি। তো এই জন্য এই হরফের ব্যতিক্রম উচ্চারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠায় আছে। যাদের কাছে আমাদের বই আছে, আমাদের বইয়ের ৪৬ নম্বর পৃষ্ঠায় আপনারা একটু দেখে নেবেন। এই স্লাইডটা আমাদের আজকে একটু মনে রাখতে হবে। আমি আবারও রিপিট করছি, আপনাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে যে উস্তাদ একই কথা বারবার বলছেন। আমার একই কথা বারবার বলার কারণ হচ্ছে আপনার বিরক্তি ফিল হলেও যেন মনের মধ্যে থাকে যে উস্তাদের এই কথায় আমি বিরক্তি হচ্ছিলাম, বারবার বলছিলেন, তারপরেও যেন বিষয়টি মনে থাকে। আবারও বলছি, জবরে আকার হয়, জেরে রস্যিকার হয়, পেশে রস্যুকার হয়, কিন্তু 8 হরফের জবর আকার হয় না। সেই 8টা আমরা উচ্চারণ করে দেখিয়ে দিয়েছি। একটি হরফের পেশ রস্যুকার হয় না, সেটা হচ্ছে ইয়া। ইয়া পেশ ইউ হবে। একটি হরফের জের রস্যিকার হয় না, সেটা হচ্ছে ওয়া। ওয়াজের উই হবে। আমি কিন্তু একটু পরে আপনাদেরকে পড়তে দিব, এজন্যই আমি এখন বারবার রিপিট করছি। তো এটা একটু কষ্ট করে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এই যে এখনই আমরা প্র্যাকটিস করব, এই জন্য আমি বারবার বলছিলাম প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। আমরা এখন যে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু আগেই বলেছি আমাদের কোর্সটা অংশগ্রহণমূলক, অর্থাৎ শুধু আমি বলবো আপনারা শুনবেন এরকম হবে না। এখন হরকতের যে স্বাভাবিক উচ্চারণ শুনেছেন, ব্যতিক্রম উচ্চারণ শুনেছেন, এই স্বাভাবিক উচ্চারণ আর ব্যতিক্রম উচ্চারণ দিয়ে এখন আপনাদেরকে ট্রাই করতে হবে। আমরা শুরুতে ডেকে নিচ্ছি এক একজন করে, একটু কষ্ট করে বলবেন আমাদের সাথে ইনশাআল্লাহ।
সোহরাবুদ্দিন ভাইয়া শুনতে পান আমাকে? সোহরাবুদ্দিন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলবেন, এই যে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া হরফ দেখাইলাম, এটার উচ্চারণ কি হবে বলেন? তীর চিহ্ন দেখেন না, ভালো করে মোবাইলের দিকে তাকান, একটা লাল তীর চিহ্ন মোবাইলের নিচের দিকে ডান কোনায়, এই যে দেখা যায়? বানান করে বলেন। খ জবর খ। তাহলে আমরা খা কেন বললাম না? এইটুকু আমরা শিখাতে চেয়েছি যে ওই ৮ হরফের এক হরফ হচ্ছে খা, যেখানে জবরে আকার হয় না। তাহলে খ জবর খ হবে। মাশাআল্লাহ। এই লাইনটা পড়েন তাহলে এবার পুরোটা আপনি। বানান করে পড়েন। খ জবর খ, খ জের খি বলেন। হুম। দাল জবর দ কেন হবে? দাল তো ওই ৮ হরফের মধ্যে নাই। দাল তো এর বাইরে। তার মানে দালে আকার হবে। দাল জবর ৩ টা একসাথে বলেন। এই সময় নেওয়া যাবে না। দা, দি, দু দ্রুত বলতে হবে। আমরা কি শিখাইছিলাম হরকতের উচ্চারণ কেমন হবে? দ্রুত হবে, তাই না? হুম, তাড়াতাড়ি হবে। তাহলে আপনি একটা অংশ পেরেছেন, দালে এসে ভুল হয়ে গেছে। তো এটা যাতে ভুল না হয় একটু খেয়াল করবো ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সিয়াম ইসলাম আয়াত শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। এর উপরের এই লাইনটা পড়েন। ৩ টা একসাথে বলেন, ৩ টা একসাথে বলেন। হুম, তারপরে? হা এর মাখরাজ কোথায় বলতে পারবেন? মাশাআল্লাহ, সুন্দর। আমাদেরকে মাখরাজও বলতে হবে, হ্যাঁ? শুধু উচ্চারণ না। যাতে আমাদের মাখরাজগুলো প্রিপারেশন হয়ে যায়। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইয়ামিন তালুকদার, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়ামিন তালুকদার, ইয়ামিন তালুকদার, শিরিনা খাতুন, শিরিনা খাতুন আপু শুনতে পান? বলেন এই লাইন, দ্বিতীয় লাইন পড়েন। দ্রুত পড়তে হবে। হুম, বলেন। হুম, তারপরে? সা তো উচ্চারণ হয় না। এবার সা এর মাখরাজ বলেন। সা এর মাখরাজ বলেন। সা কোথা থেকে উচ্চারণ করতে হয়? হ্যাঁ, বলেন, দ্রুত বলতে হবে। ভুল হয়ে গেছে? আহা! ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। শাহনাজ পারভীন আপু শোনেন আমাকে? শাহনাজ পারভীন আপু, শাহনাজ পারভীন আপু, শামসী বেগম আপু শুনতে পান? শামসী বেগম, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন সায়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা বুঝতে পেরেছি। তারপরে কি বলেছেন? মাশাআল্লাহ। জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগিয়ে কেমন করে উচ্চারণ হবে? নরম করে। তাহলে উচ্চারণ করেন তো, সা জবর হুম, তাহলে কি হলো? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শিরিনা খাতুন আপু কি এখন আমাকে শোনেন? শিরিনা খাতুন আপু কোথায় বলছে? সায়ের মাখরাজ কোথায় বলছে শুনছেন? বলেন কোথায় বলছে? নরম করে। মনে থাকবে তাহলে?
এটাই হচ্ছে প্র্যাকটিস, যে আপনার মনে না থাকলে আমরা মনে রাখার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। দেখবেন যার জীবনে আপনার সায়ের মাখরাজ ভুল হবে না, সারা জীবন মনে পড়বে যে উস্তাদের ক্লাসে ভুল করছিলাম, আর এক আপু বলে দিছিল। এটা আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে বাসায় মাখরাজগুলো দেখতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। সাজ্জাদুর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম লাইনটা পড়েন। তারপরে? আচ্ছা, আলিফের ব্যাপারে আমরা একটা কথা বলে রাখি। আলিফে যখন জবর, জের, পেশ কোনো কিছু দেখব, এই আলিফকে আমরা আর আলিফ পড়ব না। আলিফটাকে হামজা পড়ব। কি পড়ব? হামজা পড়ব। মনে রাখবেন, হ্যাঁ? আলিফে জবর, জের, পেশ বা কোনো হরকত থাকলে আমরা আর আলিফটাকে আলিফ বলব না। তখন আলিফটাকে হামজা পড়ব। আপনারা বলবেন যে, "উস্তাদ তাহলে আলিফ কখন বলব?" আলিফ বলব হচ্ছে যখন এর সাথে কিছুই থাকে না। জবর, জের, পেশ নাই, খালি থাকে, তখন সেটাকে আলিফ বলব। আর যখনই এর সাথে কোনো হরকত যুক্ত হবে তখন আর আলিফটাকে আলিফ বলব না, তখন হামজা বলব। ঠিক আছে। বায়ের মাখরাজ কোথায় বলতে পারবেন? ২ ঠোঁট থেকে। ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের আরেকজন সাজ্জাদুর রহমান আইডি দিয়ে ক্লাস করছেন। সাজ্জাদুর রহমান আইডি দিয়ে আরেক ভাই ক্লাস করছেন, শুনতে পান আমাকে? সাবিহা শারমিন আপু শুনেন? সাবিহা শারমিন আপু শুনতে পান? রিভা আপু শুনতে পান? রিভা আপু শুনতে পান? রাবেয়া খাতুন আপু শুনতে পান? পড়েন, প্রথম লাইন পড়েন। এই অক্ষরের নাম কি বলছেন? আচ্ছা, এবার বলেন, আগের বার ঝা বলছিলেন কেন? আচ্ছা, আবার। হুম, তারপরে? আচ্ছা, কে আমরা কেন বললাম? না, জবর পড়বো না তা না। জবরে আমরা আকার পড়বো না। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনাদেরকে সঠিক। আপনাদেরকে জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে যাতে অন্যদেরকে শিখানোর সময় এই কথাগুলো বলতে পারেন। জড়তা কাজ না করে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর হয়েছে। নূর নেহার খাতুন আপু শুনতে পান আমাকে? নূর নেহার খাতুন আপু? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, সেকেন্ড লাইন যেটা আছে এটা পড়েন। আবার বলেন, অক্ষরের নামটা কি বললেন? হ্যাঁ, হ্যাঁ। ঝ না আপু, এটা ঝা, হ্যাঁ? আবার জালে চলে আসলেন কেন? ঝাতে আবার জালে কেন আসলেন? যা জবর না, নিচেই থাকলে কি হয়? জের। যা জের। হ্যাঁ, তারপরে এটা কি পেশ বলেন? ঝা পেশ। তাহলে ৩ টা একসাথে বলেন। আচ্ছা, তারপরেরটা পড়েন। হুম। আচ্ছা, এবার সিনের মাখরাজ কোথায় বলেন? আমাদের বইটা কি আপনার কাছে আছে? পিকচার আছে?
আচ্ছা, পিকচার একটু দেখেন তো এটা কি জিহ্বার মাঝখানে কোথায় আছে? সিন কোথায় আছে? দেখে একটু হ্যান্ড রাইজ করবেন, জানাবেন। নিচের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সিন। হ্যাঁ, এই তো জায়গায় আসছেন। তাহলে দেখেন এই সহজ বিষয়গুলো যখন সুন্দর হবে তিলাওয়াত সুন্দর হবে। আর এগুলোতে দুর্বলতা থাকলে তিলাওয়াত সঠিক হবে না। তাহলে আরো একটু প্র্যাকটিস করতে হবে। ১ম দিকে বলার কারণে একটু জড়তা কাজ করতে পারে। এই যে বলা শুরু করছেন জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। সাহস করে বলে ফেলবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ আপনাকে। নাসির আহমেদ ভাইয়া শুনতে পান? নাসির আহমেদ, নাসিমা টিটিএসসি আইডি দিয়ে ক্লাস করছেন। নাসিমা আপু শুনতে পান? নাসিমা টিটিএসসি আইডি দিয়ে ক্লাস করছেন। মুশফিকা আক্তার আপু শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষের লাইনটা পড়েন। হুম। এবার বলেন শিনের মাখরাজ কোথায়? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। ধন্যবাদ আপনাকে। তারপরে সিনহা শুনতে পান? বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন সোয়াদ জাবর কি হবে? স কেন হবে? সা কেন পড়বো না বলেন তো? ব্যতিক্রম। এই তো বলতে পেরেছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে এবার আপনি এই লাইনটা পড়েন। তাহলে আমরা দোয়াত জাবর কি পড়লাম? দ। আর তোয়া জাবর ত। তা পড়া যাবে না। ঠিক আছে। ২ টাই আপনি সঠিক বলতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আনিকা আপু শুনতে পান? আনিকা আইডি থেকে ক্লাস করছেন। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি সেকেন্ড লাইন পড়েন। এর নিচের লাইন এটা। হুম, তারপরে আচ্ছা, আমরা জুয়া জাবর কি পড়লাম তাহলে? বলেন, কি পড়লাম? না, জুয়া জাবর কি উচ্চারণ করলাম? জুয়া জাবর জ। কেন জ পড়লাম? ব্যতিক্রম ৮ টার মধ্যে এটা একটা। এই তো। এটুকু একটু মনে রাখতে পারলেই হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বলতে পেরেছেন, ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাইয়া শুনতে পান? মোহাম্মদ আলী ভাইয়া শুনতে পান? এমডি তাহমিদ আইডি দিয়ে ক্লাস করছেন, শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন প্লিজ? জি, কামরুন্নাহার আপু বলেন, আপনি তৃতীয় লাইন পড়েন। হুম। আচ্ছা, তাহলে গয়েন যাবর আমরা কি পড়লাম? গ পড়লাম। আর আপনার এই গ গিতে একটু টেনে ফেলছেন, আর এই টানটা হবে না। আবার বলেন তো? হ্যাঁ, গ গি গু। হরকতের উচ্চারণ কেমন হয়? তাড়াতাড়ি। মাশাআল্লাহ। এটুকু মনে রাখবেন। বলতে পেরেছেন। অনেক, অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে। তারপরে এমডি সানবিদ আইডি দিয়ে ক্লাস করছেন। এমডি সানবিদ আইডি দিয়ে ক্লাস করছেন। এমডি ফাহিম আইডি দিয়ে ক্লাস করছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শেষের লাইনটা পড়েন।
হুম, তারপরে? আচ্ছা, তাহলে কাপ যাবর কা বললাম আর কফ যাবর ক বললাম। কফকে কেন কফ যাবর ক বললাম? বলেন। নতুন আজকের ক্লাসেই তো আমরা এতক্ষণ আপুরা কি বললেন? আমরা যে ব্যতিক্রম উচ্চারণগুলো শিখাইলাম তখন ক্লাসে ছিলেন? বলতে হবে যে ৮ হরফে জবরগুলো আকার হয় না তার মধ্যে কফ একটা। এটা শিখাইছি না আজকের ক্লাসে? শুরু থেকে ছিলেন ক্লাসে? খেয়াল করেন। জি, জি। ঠিক আছে। খেয়াল করতে হবে। খেয়াল না করলে মিস করবেন। পরে আর কভার করতে পারবেন না। ক্লাস রেকর্ড দেখবেন সুন্দর করে। কেমন? ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। এমডি ফাহিম আইডি দিয়ে ক্লাস করছেন শুনতে পান। ওয়ালাইকুম আসসালাম। ইমরান হুসাইন ভাইয়া শুনতে পান। ইমরান হুসাইন ভাইয়া শুনতে পান। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন, ১ম লাইন পড়েন। জি। এবার মিমের মাখরাজ বলেন। মিম কোথা থেকে উচ্চারিত হয়? আপনি যেটা পড়ছেন মিম, মিম। আমি আপনাকে মিম জিজ্ঞাসা করেছি। মিম যেটা আপনি পড়েছেন এইটা, এটার মাখরাজ জিজ্ঞাসা করেছি। বলেন। ২ ঠোঁট কেমন করে? হ্যাঁ, ২ ঠোঁটের অংশ থেকে একবারেই বলতে হবে। জড়তা থাকা যাবে না। ঠিক আছে, সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। বাট আরো একটু মাখরাজগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। মাশহুরা খানম আপু শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ২য় লাইন পড়েন। হুম, তারপরে? আচ্ছা, এইবার বলেন। ওয়াজের কি হবে? উই হবে। কেন হবে? এটা একটাই ব্যতিক্রম। এই ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাই আপনার ভাগে পড়েছে। ঠিক আছে। তাহলে আমরা সবাই এটা শিখে রাখবো যে ওয়াজের উই হবে। এটা না জানার কারণে আমরা দেখবেন আমাদের দেশে বেতের নামাজ বলা হয়। আসলে আরবিতে হচ্ছে সলাতুল উইত্রি। উইত্রি মানে হচ্ছে বেজোড়। আল্লাহ বেজোড়, বেজোড়কে তিনি পছন্দ করেন। তো এটা হচ্ছে উইত্রি। তো অথচ আমরা পড়ি বিত্রি। মানে এটাকে সঠিকভাবে উচ্চারণ করা হয় না। তো আপনারা যারা ক্লাস করছেন এটা মনে রাখবেন যে ওয়াজের উই হয়। তারপরে ইউয়াস উইসু যখন সূরা নাসের মধ্যে এইখানে যায় অনেকে অনেক ধরনের পড়ে ফেলেন। তো এই ভুল আর হবে না যদি আমরা আগেই ব্যতিক্রম উচ্চারণটা শিখে রাখি। ঠিক আছে, আপনি বলতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ। মালিহা মেহজাবিন আপনি শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ৩য় লাইন পড়বেন। হুম, তারপরে? আচ্ছা, ১ম টা হয়েছে, ২য় টা ভুল গেছে। হা, হি না। হামজা জবর আ, হ্যাঁ? হামজা জবর কি হবে বলেন? আ। হামজা জের ই, হামজা পেশ উ। আ, ই, উ। বলেন তো? আ, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এটুকু একটু মনে রাখবেন। মনে থাকবে না? হামজা উচ্চারণ করার সময় হা আসে। কিন্তু ওইটা আমরা যখন হরকত দিব তখন আর ওই হা থাকবে না। ওই হা সাইলেন্ট হয়ে যাবে। তখন আ হবে। আ, ই, উ। মনে থাকবে? জি। হামজার মাখরাজ কোথায় বলেন? মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আব্দুল বাতেন ভাইয়া পড়া দিতে চান। বলেন, আপনি শেষের লাইন বলেন। আব্দুল বাতেন ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, হ্যাঁ। ইয়াপেশ, ইউ। সঠিক। তাহলে ৩ টা একসাথে বলেন। ইয়াজের ইউ না, ইয়াজের ই। হ্যাঁ, এবার ৩ টা একসাথে বলেন। ইয়া, ই, ইউ। হ্যাঁ, তারপরে এখানে কি এখানে কি জবর আছে না কি আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এটা একটু টেনে, টেনে বলতে হবে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইয়া পেশ কি হবে? ইউ হবে। এটা ব্যতিক্রম, তাই না? একটা অক্ষরই আছে পেশের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হচ্ছে ইয়া। ইউ হবে। এই তো বলতে পারছেন। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আপনাকে তো আমরা ডেকেছিলাম। যখন ডাকি তখন যদি রেসপন্স করতে না পারেন তাহলে আবার সবার শেষে বলতে হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বলেন আপনি শুরুর লাইন বলেন। এখন টেনে পড়েছেন তা, তি, তু। কিন্তু যখন তা খাড়া যে তি বলেছেন তখন দ্রুত পড়েছেন। দ্রুত হবে না। একালিপ টেনে, টেনে বলতে হবে। ঠিক আছে? তারপরেরটা বলেন। ৩ টা একসাথে বলেন। আপনি তা এর মাখরাজ বলেন। তা কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের উপরের ২ দাঁতের। আপনি আগার সঙ্গে কি আমরা শিখাইছিলাম? মাখরাজের পিকচারটা দেখতে হবে ভালো করে। আচ্ছা, আগা এখন গোড়ায় চলে গেল কি করে? সঠিক কোনটা? গোড়া। ভুল না যায় খেয়াল করতে হবে। ঠিক আছে? আরো বেশি করে একটু পড়তে হবে। ঠিক আছে। আমরা তো বলেছি না পারলে প্রয়োজনে দেখে বলবেন। তবুও উল্টাপাল্টা বলা যাবে না। সঠিক বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে আমরা শুনছিলাম হচ্ছে আচ্ছা, খাদিজা খান আপু শুনতে পান আমাকে? খাদিজা খান আইডি দিয়ে ক্লাস করছেন। খাদিজা খান আইডি দিয়ে ক্লাস করছেন। কাজী তামান্না সিদ্দিকা আপু শুনতে পান? কাজী তামান্না সিদ্দিকা আপু। কণিকা খানম আপু। কণিকা খানম আপু শুনতে পান? সালাম। জি, দ্বিতীয় লাইন পড়েন আপু। হুম, তারপরেরটা। তারপরে দাদা না, দাদা। দুটা দ্রুতই হবে। হুম, আর তার শেষেরটা? দাদি। এই ৩ জনই কি আপনার বেঁচে আছেন? বাবা, দাদা, দাদি সবাই কি আছেন? নাকি কেউ পরলোক গমন করেছে? কেউ বেঁচে নাই। তাহলে আজকে ৩ জনের জন্যই বেশি করে দোয়া করবেন। ঠিক আছে? যেহেতু পড়ার মধ্যে আমরা স্মরণ করলাম। যদিও এটা আরবি বাবা, ওই অর্থে প্রকাশ হয় না। কিন্তু বাংলাতে আমরা বাবা বলতে বাবা বুঝি, দাদা মানে দাদা, দাদি মানে দাদিকে
আমরা মনে করি। ওই বাংলার সাথে এটার মিল নেই কিন্তু উচ্চারণগত মিল আছে। যেহেতু আমরা স্মরণ করলাম আপনার দায়িত্ব হচ্ছে, দায়িত্ব যেটা দিলাম সেটা হচ্ছে আজকে ৩ জনের জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। এইচডি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইচডি আইডি দিয়ে ক্লাস করছেন। এইচডি আইডি দিয়ে ক্লাস করছেন আমাকে শোনা যায়। হাবিবুর রহমান আইডি দিয়ে ক্লাস করছেন। হাবিব ভাইয়া শুনতে পান? হাবিবুর রহমান আইডি দিয়ে ক্লাস করছেন। গাজী হারুনুর রশিদ ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষের লাইনটা পড়েন। হুম, তারপরে? হুম, হুম। আচ্ছা, এবার আপনি ফুফুর যে ফা আছে এই ফা এর মাখরাজ কোথায় বলেন? না, না, হলো না। এখনো হয়নি। আচ্ছা দেখি আমরা আরেকজনের কাছে এইবার দেখা যাচ্ছে। তো আপনার ফা-টা সঠিক উচ্চারণ হচ্ছিল না। এজন্যই আমি ফা-এর মাকড়া জিজ্ঞাসা করেছি। তাহলে নিচের টুকুর পেট, উপরের দাঁতের আগার সাথে লাগবে। তারপরে ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু, ফু। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফা-এর মাকড়াজটা একটু খেয়াল করবেন। এটা আপনার সঠিক জায়গা থেকে উচ্চারিত হচ্ছিল না। জি, জি, জি। আপনি লিড নেন। আপনি আগেই হ্যান্ড রাইজ করতেন তাহলে আমরা আগেই পড়া ধরতাম। সমস্যা নেই। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা। তারপরে ফৌজিয়া আপু শুনতে পান? ফৌজিয়া কাশেম আপু? ওয়ালাইকুম আসসালাম। পড়েন এখান থেকে। ১ম লাইন থেকে পড়া শুরু করেন। ১ম অক্ষরটা কি বলেছেন? না, আমরা একটু আগে শিখেছি হামজা। আলিফে জবর পেশ হ্যাঁ, আনা। আহাদা। তারপরেরটা? কাজাবার জাল উচ্চারণ হয়নি। এখন আপনি জালের মাখরাজ বলবেন। সামনের নিচের দাঁত কি আমরা শিখাইছি? সামনের ২ দাঁত উপরে না নিচে সেটা এনশিওর করতে হবে। হ্যাঁ, এই উপরে যাইতে হবে। আপনার এই জাল সঠিক উচ্চারণ হচ্ছে না। জাল হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে ২ দাঁতের আগায়। নরম করে ক্যাযাবা বলেন এবার। হ্যাঁ, এই তো জায়গায় আসছে। তো এটা আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে। বুঝতে পারি নাই কে বলছেন? হ্যাঁ, যদি ব্যস্ততা থাকে লিভ নিতে পারেন। আর ব্যস্ততা না থাকলে ক্লাসে থাকাটাই বেটার। আর ব্যস্ততা থাকলে লিভ নিতে পারেন। আচ্ছা। কারণ ক্লাসে থাকলে অন্যরা যেটা বলে এটা শুনলে আমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এজন্যই আমরা ক্লাসে সবাইকে থাকার জন্য বলি। তারপরে হচ্ছে ফারজানা আক্তার আপু পড়েছেন? ফারজানা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম। আপু এর পরের ৩ টা পড়েন আপনি। হুম। তারপরে তারপরে ঠিক আছে। আপনার উচ্চারণ সঠিক ছিল। আপনাকে আর জিজ্ঞাসা করলাম না। ঠিক আছে। আপনি বাচ্চাকে একটু সময় দেন। জি। ফারুক আইডি দিয়ে ক্লাস করছেন আমাকে শুনতে পান?
ফারুক ভাইয়া, ফারুক আইডি দিয়ে ক্লাস করছেন। বিউটি আক্তার আপু শুনতে পান? বিউটি আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় লাইন থেকে বলেন। আচ্ছা দেখুন, ওয়েট, সামনে সামনে যাওয়ার দরকার নাই, এখানে একটু খেয়াল করব আমরা। কপ্পেশ কু টানা যাবে না, কপ্পেশ কু দ্রুত বলতে হবে। রজের রি এটাও টেনেছেন, এটাও টান হবে না। আচ্ছা এখন এইখানে হামজাও আছে, ইয়া আছে, আপনি ইয়া পড়েছেন, আমরা এখানে কোন হরফ পড়ব? এটা সলিউশন কি বলেন? এখানে আপনি ইয়া পড়েছেন, তো এখানে তো হামজাও আছে, ইয়া আছে, আমরা কোনটা পড়ব, কোনটা বাদ দিব? আগে বোঝেন, পড়া তাড়াহুড়া করার দরকার নেই, জিনিসটা শিখার আছে। বলেন, এখানে দুইটা হরফ আছে, এখন আমরা কোনটা পড়ব? না, সবাইকে বলে দিচ্ছি, আমরা সবসময় দেখব যদি একটা হরফের উপরে আরেকটা হরফ থাকে, তাহলে উপরে যেই হরফটা থাকে সেই হরফটা পড়তে হবে, নিচেরটা বাদ দিতে হবে। কি বলেছি বলেন তো? হামজা পড়তে বলি নাই, বলছি দুইটা হরফ যদি একটার উপরে আরেকটা থাকে তাহলে কোনটা পড়তে হবে? উপরেরটা পড়তে হবে, নিচেরটা বাদ। তো এখানে যেহেতু হামজা উপরে আছে, এই জন্য এখানে আমরা হামজা পড়ব। তো আমরা সূত্র মুখস্থ রাখবো, হ্যাঁ, অক্ষর মুখস্থ রেখে লাভ নাই। তাহলে আমরা এখানে হামজা পড়বো। এবার আবার বলেন এটা। টানা যাবে না, এই টানটাই সমস্যা। কপ পেশ কু শেষ। হামজা পেশ না, হামজা। হ্যাঁ, কি হলো তাহলে? কুরিয়া। এই তো সুন্দর। এটা আপনি পারেন, কিন্তু বলার জন্য একটু জড়তা বেঁধে যাচ্ছে। তো প্র্যাকটিস করতে হবে। তারপরেরটা বলেন তো দেখি কি অবস্থা। কাতাবা। এই তো মাশাআল্লাহ। এভাবে দ্রুত বলতে হবে। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আয়েশা খাদিজা আপু শুনতে পান আমাকে? আয়েশা খাদিজা আপু, আলিফ রশিদ আইডি দিয়ে ক্লাস করছেন। আলিফ রশিদ ভাইয়া শুনতে পান? নাসির আহমেদ ভাই, জি বলেন। নাসির আহমেদ ভাইয়া শুনতে পান? নাসির আহমেদ ভাইয়া, সাজ্জাদুর রহমান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে পড়া শুরু করবেন, এই জায়গা থেকে। হুম, তারপরে? হুম, তারপরেরটা? আচ্ছা, সুন্দর হয়েছে সবগুলো। আপনি র এর মাখরাজ কোথায় বলেন তো? মাশাআল্লাহ, এটাও আপনি বলতে পেরেছেন। অনেক, অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আগে কয়েকবার ডেকেছিলাম, হয়তো খেয়াল করতে পারেননি তবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আপনার সবগুলো অ্যান্সার সঠিক ছিল। অনেক, অনেক শুকরিয়া। তারপরে সাদ্দাম হোসেন ভাইয়া শুনতে পান? সাদ্দাম হুসাইন ভাইয়া শুনতে পান? দ্বিতীয় লাইনের শেষ শব্দ বলেন। হুম, উতিলা। তারপরে? জিমের মাখরাজ কোথায় বলেন? কেমন করে? এই তো মাশাআল্লাহ। সুন্দর হয়েছে। সঠিক অ্যান্সার দিতে পেরেছেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে পড়া দিতে পারেন নাই। আমাদের এখানে যারা ছিলেন, আমি মেক্সিমাম সবাইকে ডেকেছি। কেউ যদি বাদ থাকেন, পড়া দিতে চান, যারা পড়া দেন নাই তারা কথা বলতে পারেন। কেউ বাকি আছেন, পড়া দিতে চান, এমন আর কেউ আছেন? আচ্ছা, নাসিমা পারভিন আপু, জি, আপনাকে মনে হয় ডেকেছিলাম। নাসিমা আপু বলেন, এটা বলেন।
আইনের মাখরাজ বলেন। মনে আসে না? এই সঠিক। কর্ণালী মধ্যখান থেকে। তারপরেরটা পড়েন। এই অক্ষর এই হ্যাঁ, ফুলি হয়ে গেল কেন? আবার ফুলুতু এই তো জায়গায় আসছে। তার মানে আপনি পারেন কিন্তু বলতে গেলে একটু জড়তা কাজ করছে। এগুলো পড়লে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফারহানা আজাদ আপু হ্যান্ড রাইজ করেছেন, পড়া দিতে চান। ফারহানা আজাদ আপু তারপরে থেকে পড়েন। ফারহানা আজাদ আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন এখান থেকে। তার আগেরটা। তারপরেরটা। তারপরেরটা। খসির। আচ্ছা, খ যাবর আমরা খ কেন বললাম? সঠিক। এই তো মাশাআল্লাহ। সুন্দর সঠিক অ্যান্সার বলতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। তারপরে আর কেউ আছেন পড়া দিতে চান, পড়া দেয়া হয়নি? এরকম আর কেউ থাকলে কথা বলতে পারেন। আচ্ছা। আমরা যাদের কাছে বই আছে এর বাইরে আরো আছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন সুন্দর করে ইনশাআল্লাহ। যেভাবে আমরা শিখাইলাম ক্লাসে, যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাইলাম এভাবে। মাখরাজগুলো অবশ্যই আপনারা আরো প্র্যাকটিস করবেন। বইয়ে দেখবেন আরো প্র্যাকটিসের জন্য আরো অনেক শব্দ দেওয়া আছে। সেগুলো একটু কষ্ট করে কয়েকটা দিন একটু কষ্ট করবেন। ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধ তিলাওয়াত শিখতে পারবেন। কোনো সমস্যা আশা করি ইনশাআল্লাহ হবে না। তাহলে প্রত্যেকটি শব্দ এগুলো মাখরাজ, সিফাত, হরকত অনুযায়ী বুঝে বারবার উচ্চারণ করার চেষ্টা করতে হবে। বারবার কেন উচ্চারণ করার কথা বলছি? কারণ বারবার উচ্চারণ করলে আপনার জিহ্বার জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তখনই আপনি খুব দ্রুতই, আমরা আশা করি যে খুব দ্রুতই আপনি সহি এবং শুদ্ধভাবে পবিত্র কুরআনুল কারীম আপনি সহিভাবে শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আমরা সবসময় আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে যদি আপনার কোরআনুল কারীম পড়তে মন চায় তো আপনি মনে করুন যে আপনার রব আপনার সাথে কথা বলতে চাচ্ছেন, যেহেতু এটা রবের কালাম। আর যদি আপনার ইস্তেগফার করতে মন চায় বুঝবেন রব আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন। সুতরাং যারা কোরআনের সান্নিধ্যে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলেই পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার সৌভাগ্য দান করেছেন। সুতরাং এটাকে নিয়ামত মনে করে আমরা একটু কষ্ট করে পড়বো ইনশাআল্লাহ। এই চার্টগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে 35 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে। এরপর আপনাদের তো পিকচার দিয়েছি, এগুলো একটু আপনারা কষ্ট করে প্র্যাকটিস করবেন। তো এটাই হচ্ছে বাড়ির কাজ, যে মাখরাজের চার্ট অনুযায়ী আরবি হরফগুলো হরকত দিয়ে বারবার উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। তাহলে মুখের জড়তা দূর হয়ে যাবে। তো আমাদের প্রত্যাশা আপনাদের কাছে সবসময় বলছি, আবারও বলছি যে সময় মতো এবং নিয়মিত যে ক্লাসগুলো হবে আপনারা হাজির হবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন সহি শুদ্ধ তিলাওয়াত করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে? অথবা সিফাত হচ্ছে আপাতত ছোট্ট করে বোঝেন, আমরা যে মাখরাজের নিচে লিখে দিছি না যে এই হরফটা কিভাবে উচ্চারিত হবে, কোনোটা লিখছি নরম করে, কোনোটা লিখছি শক্ত করে, এরকম কিছু লিখছি না? এটাই হচ্ছে সিফাত। সিফাত মানে বৈশিষ্ট্য, মানে এই হরফটা কেমন করে উচ্চারণ হবে। যেমন তা আর তোয়া একই জায়গা থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, না আপনাকে বুঝাচ্ছি যে তা এবং তোয়া একই মাখরাজ থেকে উচ্চারিত হয়। এখন তা কেমন করে উচ্চারণ হবে আর তোয়া কেমন করে উচ্চারণ হবে? ২ টা তো একই রকম শোনা যায়। তো তখন আমরা এই যে বলে দিচ্ছি যে তায় আমরা আকার দিব, তাটা পাতলা হবে, তোয়াটা পুর হবে। এই যে বলে দিচ্ছি